আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিম ওয়াসিদ। আজকে হচ্ছে ভাই আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞানের সপ্তম চ্যাপ্টার নিয়ে, এবং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইজি একটা চ্যাপ্টার। ঠিক আছে, আমি চ্যাপ্টার শুরুর আগেই মোটামুটি তোমাদের একটা চ্যাপ্টার আউটলাইন কিন্তু দিয়ে দেই। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা ভাইয়া আমাদের গ্যাসীয় বিনিময় যে চ্যাপ্টারটা, এটা যথেষ্ট ইজি একটা চ্যাপ্টার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার থেকে আমরা যদি কিছু নির্দিষ্ট পড়াশোনা পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি একটা সৃজনশীল কমন পেয়ে যাব। ঠিক আছে, এবং এই চ্যাপ্টারের পড়াশোনাগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে যথেষ্ট সহজ। ঠিক আছে, সো এগুলো কেন বলতেছি, যাতে তোমরা চ্যাপ্টারটার উপর একটু বেশি ফোকাস দাও। আচ্ছা, মোটামুটি ভাইয়া এর আগে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি, এবং ওই চ্যাপ্টারগুলো আমরা যথেষ্ট বোঝানোর মানে ভালো করে যাতে তোমরা বুঝতে পারো ওই ওয়েতেই আমরা পড়ানোর ট্রাই করছিলাম, তাই না? আচ্ছা, আজকে হচ্ছে আমরা গ্যাসীয় বিনিময় নিয়ে আলোচনা করব, এবং তাইলে আমরা আমাদের পড়াশোনা মোটামুটি শুরু করে দিচ্ছি। আসো। আচ্ছা, তাহলে ভাইয়া আমি ফার্স্টে তোমাদের এই চ্যাপ্টারের নাম নিয়ে কিছু কথা বলবো। যেমন এই যে গ্যাসীয় বিনিময় জিনিসটা কি, এই তোমাকে যদি আমি বলি গ্যাসীয় বিনিময় জিনিসটা কি, তুমি অনেক কিছু বলতে পারবা, কেননা আমরা আগের চ্যাপ্টারে এটা নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা অলরেডি করে ফেলছি। যেমন গ্যাসীয় বিনিময় মানে কি বোঝাচ্ছে, যেহেতু আমি জীববিজ্ঞান পড়তেছি, সো অবভিয়াসলি উদ্ভিদ এবং প্রাণীর যে গ্যাসীয় বিনিময় ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এবং এই গ্যাসীয় বিনিময়ের জন্য যতগুলো অর্গান আছে, যতগুলো সিস্টেম আছে যেগুলো এই গ্যাসীয় বিনিময়টা করে, অবশ্যই আমি তাদেরকে নিয়ে পড়াশোনা করব। অবশ্যই আমরা বুঝতে পারতেছি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া কোনটা, অবশ্যই ফুসফুস, তাই না? ফুসফুস, কারণ আমরা জানি ফুসফুসেই আমাদের মানব দেহের মধ্যে অর্থাৎ প্রাণীদের মধ্যে প্রধান গ্যাসীয় বিনিময় অঙ্গ হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এটা নিয়ে পড়াশোনা করবো, তাছাড়া বাদ বাকি আরো অনেক কিছু নিয়ে পড়বো। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে আমরা ফার্স্টে চ্যাপ্টারটা শুরু করি। এখানে কিছু কথা আছে, এগুলো জাস্ট পড়ে নিবা যাতে তুমি পরীক্ষা লিখতে পারো, আচ্ছা হালকা পাতলা আর কি, কিছু না। আচ্ছা, এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি পড়বো দেখো, আমি তোমাকে অলরেডি বলছি শ্বসনতন্ত্র, আমাদের যেটার মাধ্যমে শ্বাসক্রিয়া সম্পন্ন হয় সেটাই কি আমাদের শ্বসনতন্ত্র। ওই শ্বসনতন্ত্রের যেসব অংশগুলো আছে তাদের কাজ আমরা ব্যাখ্যা করতে পারবো, যেটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তারপর ফুসফুসের গঠন এবং কাজ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া এবং গ্যাসীয় বিনিময় কিভাবে হয় সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের এই যে শ্বাসতন্ত্র রিলেটেড বিভিন্ন রোগ আছে না, যেমন একটা রোগের নাম ভাই আমরা সব সময় শুনি, যেমন হচ্ছে ধরো আমাদের কফ ঠান্ডা কাশি লেগে আছে, এগুলো মেনলি কই হচ্ছে, অবশ্যই শ্বাসতন্ত্রের মধ্যে হচ্ছে। যেমন আরেকটা রোগ যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন, সেটা কি নিউমোনিয়া। নিউমোনিয়া কোথায়, অবশ্যই একটা শ্বসনতন্ত্রের রোগ, তাই না? আচ্ছা, আরও ফুসফুসের অনেকগুলো রোগ আছে। ঠিক আছে, এগুলো সবগুলো কিসের মধ্যে, আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে পড়বে, তাই না? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, ফার্স্টে উদ্ভিদ দিয়ে শুরু করি। উদ্ভিদে গ্যাসীয় বিনিময় কিভাবে হচ্ছে, এটা খুবই সিম্পল একটা পড়াশোনা। যেমন আমরা আগের চ্যাপ্টারগুলোতে সালোক সংশ্লেষণ কিংবা ফটোসিনথেসিস আর রেসপিরেশন কিংবা শ্বসন সম্পর্কে পুরোপুরি পড়ছি। আমরা সালোক সংশ্লেষণে কি করছিলাম, আমরা সালোক সংশ্লেষণের মধ্যে উদ্ভিদের পাতার যে স্টোমা কোষ আছে না, আমাদের উদ্ভিদের পাতার যে স্টোমাটা আছে, অর্থাৎ উদ্ভিদের পাতার যে আমাদের সেলটা আছে, মেসোফিল যে কোষ যেটা আছে, যেখানে আমার বেসিক্যালি কি হচ্ছিল, সালোক সংশ্লেষণ হচ্ছিল। কিসের মাধ্যমে, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং উদ্ভিদ তার মূলরুম থেকে পানিটা নিচ্ছে, নিয়ে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইড আর পানির সাথে বিক্রিয়া করে কার্বোহাইড্রেট তৈরি করতেছে, তাই না? C6H12O6, এবং উপজাত হিসেবে অর্থাৎ বায়ো প্রোডাক্ট হিসেবে কি তৈরি করতেছে, বায়ো প্রোডাক্ট হিসেবে আমাদের অক্সিজেন তৈরি করতেছে, তাই না? এই অক্সিজেনটা আবার আমাদের প্রাণীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কারণ প্রাণী যখন আমরা বিভিন্ন রকম খাবার খাই, খাবার খাচ্ছি মানে আমি কি খাচ্ছি, অবশ্যই কার্বোহাইড্রেট খাচ্ছি। তাহলে ওই কার্বোহাইড্রেটটা আমাদের কোষের মধ্যে গিয়ে কি হবে, ভেঙে যাবে, ভেঙে কি তৈরি করবে, শক্তি তৈরি করবে। কিভাবে, আমরা সবাই এটা অলরেডি পড়ে ফেলছি, তাই না ভাইয়া? C6H12O6 যে কার্বোহাইড্রেট আছে সেটা আমরা বায়ু থেকে কি কালেক্ট করছি, অক্সিজেন নিচ্ছি, তাই না? আমরা ইনহেল করছি, আমরা কি ইনহেল করছি, অক্সিজেন ইনহেল করছি, এবং আলটিমেটলি আমরা বিক্রিয়া করে আমাদের কোষের মধ্যে কি তৈরি করতেছে, আবার কার্বন ডাইঅক্সাইড, পানি এবং আমাদের বিপুল পরিমাণ শক্তি, তাই না? শক্তি মানে তো কি, অ্যাটিপি, তাই না ভাইয়া? আচ্ছা, এটা হচ্ছে আমার টোটাল প্রক্রিয়াটা ছিল। তাহলে আমরা এখন কি নিয়ে পড়াশোনা করব, এই যে কার্বন ডাইঅক্সাইড এবং এই অক্সিজেন, এটা নিয়ে তো পড়াশোনা করব, তাই না? এবং এটার জন্য আমরা ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের কথাটা তোমাদের বলতেছি। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য আমরা কি করতেছি, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছি এবং বায়ুকে আমরা কি দিয়ে দিচ্ছি, অক্সিজেন দিয়ে দিচ্ছি। এবং শ্বসন যখন আমরা পড়ছি ঠিক তার উল্টা প্রক্রিয়াটা হচ্ছিল, তাই না? অর্থাৎ শ্বসনের ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, আমরা শ্বসনের ক্ষেত্রে আমরা বায়ু থেকে অক্সিজেনটা নিচ্ছিলাম এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছিলাম। এবং এই সালোক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের পৃথিবীতে কিন্তু গ্যাসের পরিমাণ অর্থাৎ অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর পরিমাণটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, তাই না? আচ্ছা, যদি একটু কম বেশি হয় তখনই কিন্তু ঝামেলা
নর্মাল হচ্ছে, যেমন এই বর্তমান পৃথিবীতে, তেমন এই বর্তমান পৃথিবীতে কি হচ্ছে, যেহেতু গাছের পরিমাণ কমে যাচ্ছে, দেখো গাছের পরিমাণ কমে যাচ্ছে কিন্তু মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে না? এবং আলটিমেটলি কি হচ্ছে, মানুষের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে মানুষ কি করে, মানুষ শ্বসন করে, তাই না? মানুষ শ্বসনের মাধ্যমে কি করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছে, এবং এই কার্বন ডাইঅক্সাইডটাকে যে গ্রহণ করবে এই পরিমাণ গাছ আমাদের পৃথিবী থেকে কমে যাচ্ছে, যার কারণে আলটিমেটলি আমাদের পৃথিবীর মধ্যে কি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে এবং পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটার কারণে একটা সময় পরে লাইক আর 50 বছর পরে গিয়ে পৃথিবীর যেসব নিম্নাঞ্চল আছে, যেমন সাউথ এশিয়ান কান্ট্রিগুলো কিন্তু পৃথিবীতে নিম্ন অঞ্চল, ঠিক আছে? সো ওগুলা সমুদ্রের তলানি খেয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ সমুদ্রে ডুবে যাবে এক কথায় বলতে গেলে। সো বুঝছো, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা হচ্ছে আদার পড়াশোনা, এটা এখানে লাগবে না। তাহলে আমরা এগুলো মোটামুটি পড়তে পারছি। এই যে উদ্ভিদে, যেমন উদ্ভিদে প্রাণীর মতো আলাদা শ্বাস নেওয়ার জন্য কোনো বিশেষ অঙ্গ না, এটা আমরা জানি, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এটা কই হচ্ছে, পাতার স্টোমাটাতে, তাই না? পাতার স্টোমাটার মধ্যে এই জিনিসটা লাগবে লেন্টিসেলের মাধ্যমে, বাকলে অবস্থিত লেন্টিসেলের মাধ্যমে। আমি অলরেডি ভাইয়া তোমাকে চিত্রসহ লেন্টিসেলটা আগের চ্যাপ্টারে পড়াই ফেলছিলাম। কোথায় পড়াইছিলাম বলো তো? প্রশোধনে পড়াইছিলাম। কোন ধরনের? 3 রকম প্রশোধন ছিল, পত্ররন্ধ্রীয়, তাই না, কিউটিকুলার, আর একটা হচ্ছে লেন্টিকুলার। লেন্টিকুলার প্রশোধন কিসের মাধ্যমে হচ্ছিল? উদ্ভিদের বাকলটা যখন উদ্ভিদটা একটা নির্দিষ্ট পরিমাণ বড় হয়ে যায়, তখন আমরা খেয়াল করছি না উদ্ভিদের বাকলগুলো ফেটে যায়, ওই ফেটে যাওয়ার কারণে মাঝখানে যে ছিদ্রটা তৈরি হয় সেটাই হচ্ছে লেন্টিসেল, এবং ওই লেন্টিসেলের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং আদার যে গ্যাসগুলো আছে তাদের বিনিময় ঘটে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো জানি তাহলে কি হচ্ছে, সালোকসংশ্লেষণে কি উৎপাদিত হচ্ছে? অক্সিজেন। তার কিছু অংশ শ্বসন প্রক্রিয়ায় ব্যয় হয়, এটা আমরা সবাই জানি। উদ্ভিদ তার নিজের জন্য, যেমন উদ্ভিদ যে ভাই এত কাজ করতেছে, উদ্ভিদের নিজেরও শক্তির প্রয়োজন না? এটা কিন্তু আমরা অনেকে জানি না। আমরা ধরে নিই প্রাণীর মধ্যে শুধুমাত্র কি হয়, শ্বসন হয়, এটা কিন্তু ফলস। জীবের মধ্যে শ্বসন হয়। জীব মানে কি, উদ্ভিদ প্রাণী দুইটাই, ঠিক আছে? অর্থাৎ জীবের মধ্যে শ্বসন হয় মানে কি, উদ্ভিদও তার নিজের শক্তি তৈরির কাজে সে নিজে যে অক্সিজেন তৈরি করতেছে তাকেই আবার ইউজ করে ফেলে, কারণ আমরা জানি শ্বসনতে কি ইউজ করা লাগে, অক্সিজেন ইউজ করা লাগে, তাই না? সো ও নিজেই তার শ্বসন প্রক্রিয়ার জন্য সে নিজেই যে গ্লুকোজগুলো তৈরি করতেছে তাকে ইউজ করে সেই শক্তি তৈরি করে, কিন্তু আমরা জানি উদ্ভিদের জন্য এই শক্তির পরিমাণটা খুব কম পরিমাণে লাগে, সেজন্য অন্যান্য যেসব কার্বোহাইড্রেট যেগুলো জমা পড়ে গেছে ওগুলাই বেসিক্যালি ফলের মধ্যে জমা হয়, এবং আমরা ওই ফলটাই খাই, ঠিক আছে? ফলটা খাওয়ার ফলে আমাদের দেহের মধ্যে গ্লুকোজ প্রবেশ করে। আমার প্রসেসটা বুঝতে পারছি না? খুবই একটা মজার প্রসিডিউর। আচ্ছা, যাই হোক, তাহলে ভাইয়া এগুলো আমরা বুঝতে পারছি, তাই না? এবং শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড সেটার কিছু অংশ আবার সালোকসংশ্লেষণে ব্যবহার হয়, তাই আদান প্রদানকৃত অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বিনিময় প্রায় সমান, এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এই যে এটা হচ্ছে সাইকেলটা, যেমন গাছ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি তৈরি করতেছে, আমার গ্লুকোজ তৈরি করতেছে এবং অক্সিজেন তৈরি করতেছে। ওই অক্সিজেনটা আবার শ্বসন প্রক্রিয়ার জন্য উদ্ভিদ প্রাণীকুল দুটাই ইউজ করতেছে, এবং শ্বসনের ফলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এটা আবার কই চলে যাচ্ছে, আবার এটা গাছ গ্রহণ করতেছে। তাহলে এটা একটা সাইকেল না ভাইয়া? এই সাইকেলটা হচ্ছে আমাদের পৃথিবীতে গ্যাসীয় বিনিময় হিসেবে পরিচিত, অর্থাৎ পৃথিবীতে এর মাধ্যমে হচ্ছে কি হচ্ছে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা স্থির থাকতেছে, ঠিক আছে? প্রায় স্থির থাকতেছে। এখন ধরো তুমি প্রাণীকুলের পরিমাণ কোনো একটা কারণে অনেক বেড়ে গেছে, গাছের পরিমাণ কোনো একটা কারণে অনেক কমে গেছে, ঠিক আছে? তাইলেই ভাইয়া কি হবে, একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে না? এটাই তোমাকে মেইনলি আমি বোঝাতে চাইছি। এবং মাথায় রাখবা, আমি তোমাকে যাই পড়াই না কেন, কোনোটা জাস্ট তোমার জানার জন্য বা তোমার কোনো দরকার নাই এরকম কিছু আমি কখনো পড়াবো না, ঠিক আছে? যেটাই পড়াচ্ছি, যেটাই এতক্ষণ ধরে আমি বকবক করলাম না, গ্লোবাল ওয়ার্মিং এই সেই, এগুলো কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। এই বর্তমান যে কোয়েশ্চেনগুলো আছে সেই হিসেবে এই পড়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সো এরকম তোমার জ্ঞানগুলো যদি মাথায় রাখো তুমি, তাহলে পরীক্ষার মধ্যে নিজের মতো করে অনেক কিছু লিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এই যে সৃজনশীল, এটার মেইন উদ্দেশ্যই কিন্তু তুমি যাতে পড়াটা বুঝতে পারো, ঠিক আছে? পড়াটা বুঝতে পেরে বাকিটা নিজের মতো লেখো। এখন বায়োলজিতে মেইন তোমার 60% কিন্তু মুখস্থ জিনিস, ঠিক আছে? বাকি 40% কিন্তু ওই যে মুখস্থ করছো না তাকে তুমি ইলাবোরেট করে সুন্দর করে লিখবা, এটা হচ্ছে তোমার কাজ, ঠিক আছে? তাহলে তুমি ফুল মার্কসে পাবা। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা প্রায় ক্ষতে আসে, বলো মানে ব্যাখ্যা করতে বলে, কেন রাত্রিবেলা তুমি যদি গাছের নিচে ঘুমাও, রাত্রিবেলা যদি তুমি গাছের নিচে ঘুমাও কেন তোমার শ্বাসকষ্ট দেখা দিতে পারে? খুবই সিম্পল একটা আনসার, মাথায় রাখবা, সালোক সংশ্লেষণ রাত্রিবেলা ঘটে না। খুবই গুরুত্বপূর্ণ, রাত্রিবেলা আমাদের পুরা লিখতেছি না, রাত্রিবেলা আমাদের যে ফটোসিনথেসিস সেটা কি থাকে, অফ থাকে, ঠিক আছে? সেটা শুধুমাত্র দিনে হবে। কেন দিনে হবে? কারণ ফটোসিনথেসিসের জন্য সূর্যালোকের উপস্থিতি মাস্ট, তাই না? আচ্ছা, এখন তোমার ভাইস ভার্সা, আমি যদি শ্বসনের কথা চিন্তা করি, শ্বসন কিন্তু দিন রাত
24 ঘন্টা হতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু সবগুলো বইয়ের কথা আছে, ঠিক আছে, তুমি বইয়ের মধ্যে এগুলো দাগায় নিবা। শ্বসন কিন্তু শ্বসনের জন্য কোনো কি আলাদা ফ্যাক্টর আছে? ফ্যাক্টর নাই। তুমি কি অক্সিজেন প্রোভাইড করতে পারো আর খাবার প্রোভাইড করতে পারো, তাহলে তোমার শ্বসন প্রক্রিয়া হবে, তাই না? সো শ্বসন প্রক্রিয়া দিন রাত 24 ঘন্টা হবে এবং সালোক সংশ্লেষণ শুধুমাত্র দিনের বেলা, অর্থাৎ যখন আলো থাকবে তখনই সালোক সংশ্লেষণ হবে। আচ্ছা, এখন কাহিনী কি হচ্ছে দেখো, তোমার রাতের বেলা তাহলে কি হচ্ছে না? রাতের বেলা কিন্তু সালোক সংশ্লেষণ হচ্ছে না, যার কারণে কি তৈরি হচ্ছে না? যার কারণে অক্সিজেন তৈরি হচ্ছে না, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। কিন্তু শ্বসন প্রক্রিয়া তো রাতের বেলাও হচ্ছে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়াতে কি হচ্ছে? এই অক্সিজেনটাকে অলরেডি ইউজ করতেছে, এদিকে হচ্ছে তোমার তৈরি করতে পারতেছে না, আবার উল্টা আবার ইউজও করতেছে, তাই না? গাছটা নিজের কাজে, নিজের শক্তি প্রয়োজনের কাজে আবার ইউজও করতেছে, তাই না? আলটিমেটলি কি হচ্ছে? অক্সিজেনের পরিমাণটা খুবই কমে যাচ্ছে, কারণ গাছের আশেপাশে কি হয়, যার কারণে অক্সিজেনের পরিমাণ খুবই কমে যায়। কারণ রাতের বেলা তো সালোক সংশ্লেষণ হচ্ছে না, যার কারণে অক্সিজেন তৈরি হচ্ছে না, উল্টা আবার শ্বসন প্রক্রিয়া চলতেই আছে, যার কারণে অক্সিজেনটাকে ইউজ করতেই আছে। সো আলটিমেটলি রাতের বেলা তোমার গাছের আশেপাশে কি হয়? অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে। দ্যাটস ওয়াই রাতের বেলা যদি তুমি গাছের নিচে শুয়ে থাকো, তোমার শ্বাসকষ্ট দেখা দিবে। আমার কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে তোমার রিজন। ওকে, আচ্ছা, খুবই মানে তোমার সহজ পড়াশোনা আসলে, এগুলা জাস্ট একটু বুঝতে হবে, ঠিক আছে? এগুলো আমি আর বলতেছি না, অলরেডি অনেকবার বলে ফেলছি কিভাবে উদ্ভিদের মধ্যে গ্যাসীয় বিনিময় হচ্ছে, এটা আমার জানা লাগতেছে, ঠিক আছে? এখন যেটা এই চ্যাপ্টারের মেইন পড়াশোনা, সেটা হচ্ছে আমাদের মানব শরীরতন্ত্র, ঠিক আছে? মানব যে শ্বসনতন্ত্র, এটাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে তোমার বুঝতে হবে। আমরা তো জানি শ্বসনতন্ত্র কোনটা। আমি যদি তোমাকে একদম আমার নিজের শরীরের মধ্যে দেখাই, যেমন ভাই আমার এই জায়গায় কি আছে? ফুসফুস আছে, তাই না? এখানে আমাদের ফুসফুস আছে। এখানে যেটাকে আমরা কি বলতেছি, এই যে আমরা গরু যখন আমরা কোরবানের সময় গরুর মধ্যে দেখছি না, এই যে সাদা সাদা একটা যেটা খাইতে খুব মজা, এটা কি? এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, তাই না? আচ্ছা, এবং এদিকেও যদি উঠি, তারপর আমাদের কি আছে? একটা তোমার এখানে একটা ফাঁকা জায়গা আছে, তার উপর এখানে একটা নাক আছে। এগুলো সবগুলো নিয়ে আমাদের কি গঠিত? শ্বসনতন্ত্র গঠিত, তাই না? আচ্ছা, এটা নিয়ে আমরা পড়াশোনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রাণীদের মধ্যে কি হচ্ছে? আমরা জানি একটা প্রাণী কখনো অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এই অক্সিজেনটাকে সে ইউজ করে, অক্সিজেন সে ফুসফুসে প্রবেশ করাবে এবং রক্তের মাধ্যমে সে সবগুলো অঙ্গে পৌঁছায় দিবে। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে ফেলছি। আচ্ছা, দেহকোষে পরিপাক হওয়া খাদ্যের সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটতেছে, ফলে কি তৈরি হচ্ছে? তাপ এবং শক্তি উৎপন্ন হচ্ছে, ওই যে এটিপি তৈরি হচ্ছে, এটাই তো আমার প্রধান উদ্দেশ্য, ঠিক আছে? এই তাপ দেহকে কি রাখে? উষ্ণ রাখে এবং প্রয়োজনীয় শক্তি যোগায়। এই কথাগুলো আমি কেন বলতেছি দাগাইয়া? কারণ এগুলো তোমার সৃজনশীলে লেখা লাগবে এবং এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। অক্সিজেন এবং খাদ্য উৎপাদনের ফলে বিক্রিয়া করার কারণে কি তৈরি হচ্ছে? আমরা জানি শ্বসন বিক্রিয়া কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, তাই না? আচ্ছা, রক্ত উৎপাদনগুলোকে কই নিয়ে যায়? আবার ফুসফুসে নিয়ে যায়। সেখানে অক্সিজেন শোষিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড কি হয়? ছেড়ে দেয়। আমার কথা বুঝতে পারছো? ওই যে ফুসফুসে কাজ পড়াইছিলাম না, ফুসফুস কি করে? ফুসফুস হচ্ছে আমি যে এই যে নিঃশ্বাস, এই যে প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস না, আমরা কিন্তু সবাই নিঃশ্বাস বলি। নিঃশ্বাস মানে শ্বাস ছেড়ে দেয়া, প্রশ্বাস মানে শ্বাস নেয়া। তাহলে আমি এটার ইংলিশ নাম কি? ইংলিশ নাম মাথায় রাখবা, ইনহেল করা, ঠিক আছে? আমি একটা জিনিস ইনহেল করতেছি। আমি কি ইনহেল করতেছি? অক্সিজেন ইনহেল করতেছি। আমি কি ছেড়ে দিচ্ছি? অর্থাৎ ছেড়ে দেওয়াটার অ্যাকচুয়াল মিনিং কি? সেটা হচ্ছে আমাদের নিঃশ্বাস, ঠিক আছে? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই যে ইনহেল করার ফলে, অর্থাৎ প্রশ্বাস করার ফলে যে আমি অক্সিজেনটা ফুসফুসে ঢুকাইলাম, ফুসফুস থেকে এটা কই চলে যাবে? রক্তে চলে যাবে এবং রক্ততে আগে থেকে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। ওই কার্বন ডাইঅক্সাইডটা কই চলে আসবে? ফুসফুসে চলে আসবে এবং ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে। এটাই তো টোটাল আমার কি প্রসিডিউর ছিল? শ্বাস প্রশ্বাস প্রসিডিউর ছিল, তাই না? এটাই মেনলি এখানে বলছে। আচ্ছা, তোমার শ্বসন কাকে বলে এটা এখান থেকে জানা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। কতে অনেক বেশি আসবে, ঠিক আছে? ক কিংবা খ দুইটাতেই তোমার চাইবে। ক বললে তুমি জাস্ট সংজ্ঞাটা দিয়ে দিবা, আর যদি খ বলে ফ্রান্সের সংজ্ঞা দিবা, তারপরের প্যারায় একটু এটা নিয়ে একটু বিস্তারিত দিবা, যেমন এই লেখাগুলো একটু দিলে তোমার জন্য এনাফ। দুই তুমি ইজিলি পাবা, ঠিক আছে? আচ্ছা, আসি। যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে, আমরা জানি, অর্থাৎ এই যে আমাদের কার্বোহাইড্রেটটাকে কার সাথে জারিত করতেছিল? আমার অক্সিজেনের সাথে জারিত করতেছিল, তাই না? আচ্ছা, অক্সিজেনের সাথে জারিত করে আলটিমেটলি কি তৈরি করতেছে? কি তৈরি করতেছে? মজুদ শক্তিকে, মজুদ শক্তি মানে কি? যাকে আমরা এখন ইউজ করি নাই, সেটাকে ব্যবহারযুক্ত শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে, তাকে আমরা কি বলি? শ্বসন বলি। এই যে তোমার এটার ফলে কি তৈরি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছিল, তাই না? প্লাস পানি তৈরি হচ্ছিল, প্লাস 38 এটিপি কিংবা অনেক শক্তি তৈরি হচ্ছিল, তাই না? আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমার টোটাল কি আমরা কি পড়তেছি? শ্বসন বলতেছি, তাই না? আচ্ছা, শ্বসনের সরল বিক্রিয়াটি এরকম, এটা আমরা সবাই জানি, তাই না? বিক্রিয়াটা আমি সমতা করি না, এখানে সমতা করছে। তাহলে কি? গ্লুকোজ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কি তৈরি করতেছে? শক্তি তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, আসি। তাহলে মোটামুটি এগুলো আমরা সবাই জানি। দেখো,
তোমরা সপ্তম শ্রেণীতে অলরেডি জেনেছো প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ এবং নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করতে হয়, না তা হলে আমরা কি করতে পারি না, বাঁচতে পারি না। কারণ 3-4 মিনিটের মধ্যে 3-4 বেশি তোমার অক্সিজেন সরবরাহ যদি দেহের মধ্যে বন্ধ থাকে তাহলে মৃত্যু অনিবার্য। যেমন তাহলে এটা একটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে আর কিছুই পড়া লাগবে না, এগুলো বাচ্চাদের পড়াশোনা, ঠিক আছে। আমি অলরেডি তোমাদের বলে ফেলছি, অলরেডি এখানে আসো, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এখন আমরা পড়াশোনায় চলে যাই, অর্থাৎ আমাদের রেসপিরেটরি সিস্টেমে চলে যাই। এই যে ভাইয়া এখানে একটা চিত্র দেখতেছি না, এটি হচ্ছে আমার টোটাল রেসপিরেটরি সিস্টেমের বিভিন্ন অংশগুলো, ঠিক আছে। এবং আমি প্রত্যেকটা অংশ সম্পর্কে তোমাকে পড়াবো এবং এখানে দেখায় দেখায় বুঝাই দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আসি আমরা একটা একটা করে পড়ি। সবার আগে আমরা যেটা পড়বো, শ্বসনতন্ত্র কাকে বলে, এটা আমাদের কতে লাগবে, ঠিক আছে। আমরা জানি যে অঙ্গগুলোর সাহায্যে শ্বাসকার্য পরিচালিত হয় তাদের সবাইকে একত্রে আমরা কি বলি, শ্বসনতন্ত্র বলি। যেমন অনেকগুলো অঙ্গ একসাথে মিলে কি ফর্ম করে, তন্ত্র ফর্ম করে। তারপর অঙ্গ কাকে বলে, অঙ্গ হচ্ছে অনেকগুলো টিস্যু, ঠিক আছে। অনেকগুলো টিস্যু যখন তারা একই উৎস থেকে তৈরি হয়েছে এবং একই রকম কাজ করতেছে, তখন তারা সবাই মিলে কি তৈরি করে, অঙ্গ তৈরি করে। ঠিক সেম ওয়েতে অনেকগুলো অঙ্গ যখন তারা একটা সেম কাজ করে, সেম একটা কাজের সাথে নিযুক্ত থাকে, যেমন এই সবগুলো অঙ্গ কিসের সাথে নিযুক্ত, শ্বাস প্রশ্বাসের সাথে নিযুক্ত, তাই না। সো তাদেরকে আমরা কি বলবো, একসাথে শ্বসনতন্ত্র বলবো বা ইংলিশে রেসপিরেটরি সিস্টেম বলবো, ঠিক আছে। আচ্ছা আসি, এখন শ্বসনতন্ত্রের জন্য যে অঙ্গগুলো লাগে একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, একদম মুখস্থ। তোমাকে জিজ্ঞাসা করবে নিচের কোন অঙ্গটা শ্বসনতন্ত্রের সাথে জড়িত নয়, দিয়ে দিবে ইংলিশে ধরো দিয়ে দিছে ল্যারিংস নাকি ফ্যারিংস। এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, ঠিক আছে। ল্যারিংস নাকি ফ্যারিংস, ঠিক আছে। অবশ্যই আনসার কি হবে, ল্যারিংস হবে, ঠিক আছে। কারণ ফ্যারিংস মানে সেটা আমাদের শ্বসনতন্ত্রের বাইরের একটা অংশ, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমি ইংলিশটা বুঝাইছি, বাংলাটা আমি অলরেডি বলতেছি। ল্যারিংসের বাংলা হচ্ছে আমাদের স্বরযন্ত্র, ঠিক আছে। তাহলে আমাদের স্বরযন্ত্রটা কিসের অংশ, অবশ্যই শ্বাসতন্ত্রের অংশ কিংবা শ্বসনতন্ত্রের অংশ। এগুলো এমসিকিউতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা। সো আমার এগুলো মুখস্থ করতে হবে। সবার আগে কি আছে, নাসা রন্ধ্র, তারপর নাসা পথ, এই যে এটা হচ্ছে নাসা পথ, এবং তারপরে কোথায় চলে যাবে, গলবিলে চলে যাবে। গলবিলের পরে এখানে কি আছে, যেটাতে আমরা কথা বলতেছি, স্বরযন্ত্র। তারপরে এই যে বললাম না সাদা, যেটা একটা তরুণাস্থিম একটা অংশ, সেটা কি শ্বাসনালী কিংবা ট্রাকিয়া। তারপর আছে তার নিচে আছে, এখানে কি আছে, ব্রঙ্কাস আছে। ব্রঙ্কাসের পর ফুসফুসে যাবে, ফুসফুসের পর কি আছে, নিচে একটা কি আছে, মধ্যচ্ছদা আছে, তাই না, বা ডায়াফ্রাম যাকে বলি আমরা। এটাকে ইংলিশে কি বলি আমরা, ডায়াফ্রাম বলি, ঠিক আছে। এখানে একটা জি হবে, ঠিক আছে, জি হবে, অনেকে বানানটা জানি না। আচ্ছা আসি, তাহলে এবার একটা আলাদা আলাদা করে পড়ি। ফার্স্টে নাসারন্ধ্র পেয়ে পড়বো। তোমাকে জিজ্ঞাসা করবে শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি, সেটা কি আমরা জানি, নাসিকা বা নাক, তাই না। আচ্ছা, এটা হচ্ছে মুখ গহ্বর, এটা তো আমি কিছু বলতেছেন, এটা হচ্ছে একটা ত্রিকোণাকার গহ্বর, এটা জানা লাগবে। আচ্ছা, নাসিকার সাহায্যে কোনো বস্তুর সুগন্ধ বা দুর্গন্ধ বোঝা যায়। একটি বিশেষ ধরনের স্নায়ু এই অঙ্গকে উদ্দীপিত করে, যার কারণে আমরা গন্ধ পাই। আমরা সবাই এটা হয়তো বা লক্ষ্য করছি, নাক দিয়ে আমরা কোনো কিছুর সুগন্ধ কিংবা দুর্গন্ধ এটা টের পাই, তাই না। কেন, বিকজ স্নায়ুকের মধ্যে অবশ্যই কি আছে, একটা স্নায়ু আছে, তাই না, একটা স্নায়ু সিস্টেম আছে, তাই না। এটার নাম কি, এটার নাম হচ্ছে মাথায় রাখবা অলফ্যাক্টরি নার্ভ। কি নার্ভ, অলফ্যাক্টরি নার্ভ, এটা মাথায় রাখবা, অলফ্যাক্টরি নার্ভ। এই নার্ভ দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি কোনো একটা জিনিস সে কি সুগন্ধ নাকি দুর্গন্ধ এটা বুঝতে পারি, ঠিক আছে। তাই যখনই আমার নাকের মধ্যে জ্যাম হয়ে যায় না, বলে আমার নাক জ্যাম হয়ে গেছে, দ্যাটস আমি কোনো কিছু সুগন্ধ বা দুর্গন্ধ নিতে পারতেছি না, কেন, বিকজ এটা অবস্থান করে কিন্তু আমার এখানে, ঠিক আছে। যার কারণে তোমার কি হয়, যখনই আমরা কোনো কিছু সুগন্ধ দুর্গন্ধ নেওয়া লাগে, তখন বেসিক্যালি এই যে নার্ভটা সেটা উদ্দীপিত হয়, সেটা উদ্দীপিত হয়ে তার যে সেন্সটা সেটা মস্তিষ্ককে পাঠায়, মস্তিষ্ক তার উপযুক্ত প্রতিক্রিয়া ব্যাখ্যা করে যে না এটা একটা দুর্গন্ধ, ঠিক আছে। আচ্ছা, কিসের মাধ্যমে, অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে। সো এগুলো বাদ বাকিগুলো রিডিং করে ফেলবে, এখানে বোঝানোর কিছুই নাই। এটা দিয়ে কি করতেছে, নাক কি করতেছে, নাক হচ্ছে কি প্রশ্বাস এবং নিঃশ্বাসের সাথে জড়িত, তাই না। আমরা নাক দিয়ে তো মেইনলি শ্বাস নিচ্ছি, আমরা চাইলে মুখ দিয়ে নিতে পারি, বাট এটা অ্যাকচুয়ালি ঠিক না। মেইন যেটা আমাদের প্রধান যে শ্বসনতন্ত্রের অঙ্গ পার্ট, সেটা কি আমাদের অবশ্যই নাক, তাই না। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কি দিয়ে শুরু হলো, এই যে নাসার রন্ধ্র। এই যে এখানে দুইটা ছিদ্র আছে না, দুইটা ছিদ্র, এগুলো কি, এগুলো হচ্ছে নাসার রন্ধ্র। এবং এই দুইটা ছিদ্র আমরা খেয়াল করছি, মাঝখানে একটা কি আছে, মাঝখানে একটা দুইটা দিয়ে আলাদা আছে না, যেমন এদিকে একটা ছিদ্র এদিকে একটা ছিদ্র, দুইটা মাঝখানে একটা কি আছে, পর্দা আছে না, এটাকে বলা হচ্ছে নাসা ব্যবধায়ক। কি, নাসা ব্যবধায়ক, ব্যবধায়ক, ঠিক আছে। বা ইংলিশে বলে কি, নেজাল সেপ্টাম, নেজাল সেপ্টাম, মাথায় রাখবা, ঠিক আছে।
আচ্ছা, তারপর এই যে নাসার রন্ধ্র দিয়ে তোমার নাক দিয়ে উঠে যে পার্টটাতে গেছে সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নাসিকা গহ্বর, ঠিক আছে। গহ্বর মানে তো জানি একটা ফাঁকা জায়গা, ঠিক আছে। আচ্ছা, এই নাসিকা গহ্বরটা কোথায় এসে মুক্ত হবে? গলবিলে এসে মুক্ত হবে, ঠিক আছে। এই যে নাসিকা এদিকে গিয়ে এখানে একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা থেকে এটা ফাইনালি এই যে গলবিলে আমাদের উন্মুক্ত হবে, এই যে গলবিলে উন্মুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এই যেটা হচ্ছে গলবিল। আসি তাহলে, নাসাপথ সামনে নাসিকা ছিদ্র থাকে, পিছনে কি পর্যন্ত বিস্তৃত? গলবিল পর্যন্ত বিস্তৃত। এটা লাগবে। পাতলা প্রাচীর দিয়ে দুই ভাগে বিভক্ত, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা নাসা ব্যবধায়ক বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার জানা লাগবে এখানে কি আছে, অর্থাৎ নাসা গহ্বরের মধ্যে, অর্থাৎ নাসা রন্ধ্রের পরপর নাসা পথ যেটা, ওই নাসা পথের মধ্যে কি আছে আমরা দেখতেছি না? অবশ্যই লোম আছে, আমরা সবাই দেখি না? লোম আছে, লোম আছে, তারপর কি আছে? শ্লেষা আছে, তাই না? শ্লেষাযুক্ত কিছু পদার্থ আছে। তাদের কাজ কি? এদের কাজ হচ্ছে বাইরে থেকে যে আমরা তোমার ডিরেক্ট যে আমরা অক্সিজেন ইনহেল করতেছি সেটার সাথে অনেকগুলো কি আছে? রোগ জীবাণু আছে না? সো ওই রোগ জীবাণুটা যাতে আমাদের কি করতে না পারে? ফুসফুসে প্রবেশ করতে না পারে, এই জন্য আমার কি লাগবে? এখানে লোম বা শ্লেষা যেগুলো আছে সেগুলো রোগ জীবাণুটাকে আটকায় ফেলে, ঠিক আছে। যার কারণে রোগ জীবাণু কিংবা ধূলিকণা কিংবা রোগ জীবাণু কিংবা আবর্জনা এগুলো কি করতে পারে না? লোম বা পর্দাতেই কি হয়ে যায়? আটকে যায়, ঠিক আছে। সেই কারণে তোমার বায়ুটা ফুসফুসে গ্রহণে প্রবেশ করার পূর্বে কিছুটা কি হয়ে যায়? নির্মল হয়ে যায় কিংবা জীবাণু মুক্ত হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এছাড়া শ্বসনের জন্য গৃহীত বায়ু নাসাপথ দিয়ে যাওয়ার সময় কিছুটা কি হয়ে যায়? উষ্ণ এবং আর্দ্র হয়। এর ফলে হঠাৎ ঠান্ডা বায়ু ফুসফুসে প্রবেশ করলে সাধারণত কোনো প্রকার ক্ষতি করতে পারে না। এটি কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা, ঠিক আছে, বুঝছো? ফুসফুস খুবই সেন্সিটিভ একটা জায়গা। সেজন্য তুমি বাইরে থেকে যখন খুবই ঠান্ডা বায়ু ঢুকাচ্ছ তখন দেখা যাচ্ছে সর্দি হয়ে যাচ্ছে কিংবা নাক জ্যাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো কেন? প্রত্যেকটা আমাদের কি প্রতিরক্ষাতন্ত্রের অংশ হিসেবে কাজ করে। এই যে তোমার নাকটা জ্যাম হয়ে যাচ্ছে, কেন জ্যাম হয়ে যাচ্ছে? যাতে ওই যে ঠান্ডা বায়ুটা তোমার নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করতে না পারে, কারণ ফুসফুসে প্রবেশ করলে ফুসফুসকে ক্ষতি করবে। দ্যাটস ওয়াই নাকটা কি হয়ে যায়? আমার জ্যাম হয়ে যায়, কাইন্ড অফ শ্লেষাগুলো জমে যায়, ঠিক আছে। এটা কিন্তু আরও একটা মেকানিজম আছে, আর একটা উদ্দেশ্য আছে, এত কিছু তোমার জানা লাগবে না। মেনলি জেনে রাখো এই যে লোম কিংবা শ্লেষাগুলো আছে তাদের কাজ কি? তাদের কাজই হচ্ছে বাইরে থেকে যে রোগ জীবাণু কিংবা আবর্জনা কিংবা বিভিন্ন রকম পদার্থ যেগুলো আমার দরকার নাই, ঠিক আছে, যেগুলো বহিরাগত, যেগুলো ফুসফুসে প্রবেশ করলে অবশ্যই ফুসফুসের ক্ষতি করবে, তাদেরকে কি করে ফেলে? আটকায় ফেলে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এটার কাজ। শেষ, এটা খতে আসবে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। নাসাপথের কাজ কি? ঠিক আছে। এরপরে আসি আমরা গলবিল কিংবা ফ্যারিংস, ঠিক আছে, গলবিল বা ফ্যারিংস, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে ভাই একটা তোমার এমসিকিউ দিছিলাম, এটা হচ্ছে তোমাদের লেভেলে তোমাদের অলরেডি ফ্যারিংসটাকেও কিন্তু কিসের ইনক্লুড করছে? ফ্যারিংসটাকে আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে ইনক্লুড করছে, ঠিক আছে, শ্বসনতন্ত্রের মধ্যে ইনক্লুড করছে। তাহলে তোমার কোয়েশ্চেনটা কি আসবে? তোমার কোয়েশ্চেন আসবে নিচের কোনটি, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তাহলে মাথায় রাখবা ল্যারিংস কিংবা ফ্যারিংস দুটোই আমার কিসের অংশ? শ্বসনতন্ত্রের অংশ। এবার আমি তোমাকে আসল এমসিকিউটা বলি, সেটা হচ্ছে ট্রাকিয়া নাকি ইসোফ্যাগাস। ধরো ইংলিশে দিছে, তাহলে তুমি কি হয়ে গেলা? কনফিউজড হয়ে গেলা, ঠিক আছে। তাহলে তোমার বোঝা লাগবে ট্রাকিয়া মানে হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে, শ্বাসনালী, ঠিক আছে। আর ইসোফ্যাগাস মানে মাথায় রাখবা খাদ্যনালী। তাহলে ভাইয়া কোনটা আমাদের শ্বসনতন্ত্রের অংশ? অবশ্যই ট্রাকিয়া, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আসি, বুঝতে পারছো? আচ্ছা, এবার আসি পরের অংশ, গলবিল। আমরা তো ভাই সবাই গলবিল অলরেডি দেখে ফেলছি, তাই না? চিত্র দেখি, এই যে ভাই এটা হচ্ছে আমাদের নাসা গহ্বর যেখানে উন্মুক্ত হয়েছে, সেটা কি আমাদের গলবিল। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস, সেটা আমরা পড়তেছি। আসো দেখো, নাসাপথের পিছনের থেকে ষড়যন্ত্রের উপরিভাগ পর্যন্ত এটা বিস্তৃত, আমরা জানি। মানে আমরা জানি গলবিলটা কোত্থেকে, ওই যে নাসাপথ যেখানে শেষ হয়েছে ওখান থেকে শুরু, এবং ষড়যন্ত্র যেখানে শুরু হয়েছে সেখানে এটা শেষ। আচ্ছা, এর পিছনের অংশের উপরিতলে একটি ছোট জিহ্বার মতো অংশ থাকে, যাকে আমরা কি বলি? আলজিহ্বা কিংবা এপিগ্লোটিস বলি, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া মাথায় রাখতে হবে আমাদের আলজিহ্বা বা এপিগ্লোটিস কিংবা আমরা যে সফট প্লেট, এগুলো কি? সফট প্লেটটা হচ্ছে আমাদের এই যে তোমার দেখবে, তুমি যদি হা করো, হা করার পর একদম পিছনে দেখবা আমাদের এরকম করে কিছু আমরা সোজা সোজা টান দেখতেছি, ঠিক আছে। ওইটাই বেসিক্যালি আমার সফট প্যালেট, ঠিক আছে। ওই সফট প্যালেটটার একটা বিবর্ধিত একটা হচ্ছে তোমার এরকম করে একটা অংশ থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ইভুলা বলি, ঠিক আছে। দেখো এই যে দিছে, দেখো সেটাকে আমরা কি বলি? ইউভুলা বলি। তাহলে আমরা কি বলতেছি? তুমি যদি হা করো, তাহলে হা করার পরে উপরের দিকে যে অংশটা আছে না, এই অংশগুলা নরম যে অংশটা, সেটা হচ্ছে সফট প্যালেট। ওই সফট প্যালেটের নিচের দিকে একটা জিনিস ঝুলে আছে, আমরা যেটা হা করলে একটা ঝুলে আছে দেখি না? হা করলে দেখো একটা এইরকম একটা জিনিস ঝুলে আছে।
ওইটা হচ্ছে আমার কি, ওইটা হচ্ছে আমার ইউভুলা, ঠিক আছে, যেটা তোমার বইয়ের মধ্যে বলা নাই। ইভেন যারা ইন্টারভিউতে অনেকে এই জিনিসটা জানে না, এটাকে ওরা এপিগ্লোটিস বলে ফেলে, কিন্তু দুইটা আলাদা জিনিস। তাহলে ইউভুলা কি, যেটা আমি হা করে দেখতেছি সেটা হচ্ছে ইউভুলা, সেটা এপিগ্লোটিস না, ঠিক আছে। আর এখানে সফট প্যালেটটা বেসিক্যালি আলজিব্বা না, সফট প্যালেটটা হচ্ছে আলজিব্বার একটা অংশ, ঠিক আছে। অর্থাৎ সফট প্যালেটটা তোমার নিচের দিকে নেমে সেটা হচ্ছে ইউভুলা ফর্ম করছে, ঠিক আছে। এবং এই পুরাটার কাজ কি, পুরাটার কাজ হচ্ছে কি, যেহেতু এটা কই আছে, যেহেতু এটা নাসা ছিদ্র এবং গলবিলের মাঝখানে আছে, সো এটার কাজ কি, ওই যে ভাই দেখো না, আমাদের যখন খাবার হয়তো আমরা উল্টা, যেটাকে আমরা কি বলি, রিগার্জিটেশন বলি, ঠিক আছে, রিগার্জিটেশন বলি, ঠিক আছে। রিগার্জিটেশন মানে কি জানো, ওই যে খাবারটা দেখো না, আমাদের বমি হইলে খাবারটা আমাদের পেট থেকে আবার মুখে চলে আসতেছে, তোমরা খেয়াল করছো মুখে যখন মুখ দিয়ে যখন বের হয় তখন কিন্তু খাবারটা আমাদের নাক দিয়েও বের হয়ে যায়, তাই না? কেন? এইটার জন্য, কারণ গলবিল আর নাসা যে পথ তার মাঝখানে একটা ছিদ্র আছে, তাই না? অবশ্যই কানেকশন আছে, আমরা তো বলছি নাসা পদের পরে, নাসা গহ্বরের পরে কি গলবিল, এই যে ছিদ্র তার মাঝখানে একটা কপাটিকা কিংবা ঢাকনার মতো কাজ করে, কে জানো, এই যে তোমার আলজিব্বাটা, বুঝছো, এই আলজিব্বা কিংবা সফট প্যালেটটা, ঠিক আছে, কিংবা ইউভুলাটা, ঠিক আছে, এই দুইটা কিন্তু সেম জিনিস, তোমরা এটা মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে এটা কি কাজ করতেছে, এটা একটা ব্যবধায়ক কিংবা একটা পর্দার মতো কাজ করতেছে, যেটা হচ্ছে কি করতেছে, খাবারটা যাতে তোমার নাক দিয়ে উঠে না যেতে পারে, খাবারটা যাতে গলবিল দিয়ে তোমার খাদ্যনালী দিয়ে চলে যায়, সেটা এনশিওর করে, ঠিক আছে। বুঝতে পারছি, আমাদের আলজিব্বার কাজ শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি, খাদ্য এবং পানীয় গলাধকরণের সময় সেটা কি করে, নাসার পথের যে পশ্চাৎপদ সেটাকে বন্ধ করে দেয়, যার কারণে খাবারটা কিংবা পানিটা আমাদের নাক দিয়ে উঠে চলে আসতে পারে না। কিন্তু যেই মাত্র আমাদের রিগার্জিটেশন হয়, অর্থাৎ দেখো না কোনো একটা সময় কি পানি নাক দিয়ে বের হয়ে যায় কিংবা খাবার নাক মুখ দিয়ে বের হয়ে যায় বমি হওয়ার সময়, তখন এই জিনিসটা কাজ করে না, দ্যাটস আমার কি হয়, ওইটা তোমার এদিক দিয়ে বের হয়ে যায়, ঠিক আছে। এবং নর্মালি কি হয়, সবসময় প্রোটেক্ট করে, ঠিক আছে, যাতে আমাদের নাক দিয়ে বের হতে না পারে। খাদ্য গ্রহণের সময় প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করার কারণেও এটা, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এটা মাথায় রাখবা, যখন খাদ্য গ্রহণ করব তখন প্রচুর পরিমাণে পিচ্ছিল পদার্থ এরা কি করে, নিঃসরণ করে, এটাও তার একটা গুরুত্বপূর্ণ কাজ, ঠিক আছে। আচ্ছা, সম্ভবত উন্নতর ষড়যন্ত্রের বিবর্তনের সাথে আলজিব্বার উদ্ভবের একটা সম্পর্ক আছে, যেটি কেবল মানুষের সবচেয়ে বেশি বিকশিত। যেমন অন্যান্য প্রাণীর ক্ষেত্রে এই আলজিব্বাটা দেখা তেমন একটা একদমই যায়ই না, ঠিক আছে, বাট মানুষের ক্ষেত্রে এটা যায়, এবং ধরে নেওয়া হয় এই যে তোমার কালের বিবর্তনে একটা উন্নত বৈশিষ্ট্যের মানুষ তৈরি হয়েছে না, এই মানুষের মধ্যে এইটা একটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা সিগনিফিক্যান্ট একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। কার সাথে সাথে, ষড়যন্ত্রের সাথে সাথে, ষড়যন্ত্রের মাধ্যমে তো আমরা সবাই জানি, আমি যে কথা বলতেছি কিসের কারণে, ষড়যন্ত্রের ভোকাল কর্ডের কম্পনের কারণে, তাই না? আমরা সবাই জানি ভোকাল কর্ড কম্পিত হচ্ছে প্রতিনিয়ত, যার কারণে আমি কথা বলতে পারতেছি, তাই এটা একটা খুবই বিকশিত বৈশিষ্ট্য না? এবং তার সাথে সাথে আলজিব্বাও কিন্তু একটা কি বিকশিত বৈশিষ্ট্য উন্নত প্রাণীদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, পারবো ভাইয়া। এবার আসে আমাদের খুবই গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র, এটা খতে আসবে, গতে আসবে, মাথায় রাখবা, এবং এটা চিত্র আঁকতে বলতে পারবে। তাহলে ষড়যন্ত্রের ইংলিশ নাম কি, ল্যারিংস। এটা কোথায়, গলবিলের নিচে এবং শ্বাসনালীর উপরে অবস্থিত। অর্থাৎ তাহলে আমরা সিরিয়ালি কোথায় কোথায় যাচ্ছি, নাসা রন্ধ্র, নাসা পথ, নাসা গহ্বর, তারপর আমাদের কি আছে, ইউভুলা কিংবা আলজিব্বা, যেটাকে আমরা সফট প্যালেট বলতেছি, তারপর কই যাবে, গলবিলে যাবে, গলবিলের পর কি, ল্যারিংস, ল্যারিংসের পর কি, ট্রাকিয়া, ঠিক আছে। এই সিরিয়াল পথটা মাথায় রাখবা, অবশ্যই মাথায় রাখা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, ষড়যন্ত্রের দুই ধারে দুটি পেশি থাকে, এদেরকে আমরা কি বলি, ভোকাল কর্ড বলি, তাই না? আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা, ষড়যন্ত্রের উপর একটি জিহ্বা আকৃতির কি আছে, ঢাকনা আছে। এই যে ভাই, এখানে আমরা সবাই ভুল করি, ষড়যন্ত্রের উপর জিহ্বা আকৃতির যে ঢাকনা আছে তাকে আমরা কি বলি, উপজিহ্বা। উপজিহ্বার ইংলিশ নাম কি, এপিগ্লোটিস, মাথায় রাখবা। আলজিহ্বা মানে হচ্ছে ইউভুলা, বা তোমার বইয়ে যেটা বলা আছে সফট প্যালেট, অ্যাকচুয়াল কিন্তু ইউভুলা, ঠিক আছে। তোমার বইয়ে যেহেতু সফট প্যালেট বলছে, তুমি এটা বলো, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে ইউভুলা অর সফট প্যালেট, মানে মাথায় রাখবা, ইউভুলা সফট প্যালেট সেম জিনিস, জাস্ট সফট প্যালেটটা বিবর্ধিত হয়ে ইউভুলা তৈরি করছে, ঠিক আছে। আর উপজিহ্বা, উপজিহ্বা মানে মাথায় রাখবা এপিগ্লোটিস, ঠিক আছে। আমরা যেটা খালি চোখে হা করে দেখতেছি সেটা কি, সেটা হচ্ছে ইউভুলা, ঠিক আছে, বা আলজিহ্বা, সেটা কিন্তু উপজিহ্বা না। উপজিহ্বার ইংলিশ কি, এপিগ্লোটিস, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে এপিগ্লোটিসের কাজ কি, খুবই গুরুত্বপূর্ণ। এপিগ্লোটিসটা কি, একটা জিহ্বাকৃতির একটা ঢাকনা, কার কার মাঝখানে ঢাকনা, সেটা হচ্ছে আমাদের ষড়যন্ত্র এবং খাদ্যনালী, এই দুইটার মাঝখানে একটা ঢাকনা হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দেখো, আমি তোমাকে বুঝাই। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং এই পথে কি করে বাতাস ফুসফুসে যাতায়াত করতে পারে। খাওয়ার সময়, ঠিক আছে, খাওয়ার সময়
এই ঢাকনাটা ষড়যন্ত্রের মুখটাকে ঢেকে দেয়, যার কারণে খাবারটা সরাসরি কই চলে যায়, খাদ্যনালীতে চলে যায়, ট্রাকিয়াতে যেতে পারে না। একটা জিনিস ইমাজিন করো, এই যে সামনে যেটা দেখতেছি না মোটা, সেটা কিন্তু কি ট্রাকিয়া, এবং এটার পিছনে কি আছে জানো, খাদ্যনালী আছে। তাহলে আমি যদি আঁকি, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, ঠিক আছে। আমরা তো জানি ট্রাকিয়া অনেকটা এরকম দেখতে, ঠিক আছে। ওই যে তোমার বেসিনের মধ্যে তোমার ইয়ে আছে না, নিচের মধ্যে পাইপ আছে না, অনেকটা পাইপের মতো দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো ট্রাকিয়া, ঠিক তার পিছনে হচ্ছে আমাদের কি থাকে, খাদ্যনালী কিংবা ইসোফ্যাগাসটা থাকে, ঠিক আছে, পিছনে ইসোফ্যাগাসটা থাকে। আমি পুরো জিনিসটা বুঝাই দিচ্ছি, বুঝো তাইলে। তাহলে এইটার ঠিক উপরে এরকম করে আমার ধরো এই পুরো অংশটা, সাপোজ এই অংশটা হচ্ছে আমাদের কি ষড়যন্ত্র। আমি তোমাকে পুরো চিত্র আঁকতেছি না, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ষড়যন্ত্র, এখানের মধ্যে কি আছে, আমি কি বলছি, উপজিহ্বা আছে কিংবা জিহ্বা আকৃতির একটা ঢাকনা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে, যেটার নাম আমরা কি বলতেছি, এপিগ্লোটিস বলতেছি। তাইলে যখন ভাই আমরা বাতাস নিচ্ছি তখন এটা খোলা থাকে, খোলা থাকে, ঠিক আছে। খোলা থাকে বলতে কিরকম, খোলা থাকে বলতে সে হচ্ছে এরকম থাকে, এইরকম থাকে অনেকটা, জাস্ট একটু বোঝার ট্রাই করো, এরকম, অর্থাৎ ঢাকনাটা খোলা থাকে, যার কারণে বায়ুটা ডিরেক্ট আমাদের শ্বাসনালীর মধ্যে প্রবেশ করতে পারতেছে। কিন্তু যেই মাত্র আমরা খাবার কিংবা পানীয় খাচ্ছি তখন এটার উপর চাপ পড়ে তোমার ঢাকনাটা হচ্ছে এরকম হয়ে যায়, ঢাকনাটা তোমার, সরি, ঢাকনাটা হচ্ছে আমার আঁকা ইয়ে হয়ে গেছে, মুছে গেছে, দাঁড়াও, এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া। তাহলে আমাদের ঢাকনাটা হচ্ছে কীরকম হয়ে যায় জানো, ঢাকনাটা হচ্ছে আমাদের এরকম হয়ে যায়, ঠিক আছে, চাপ পড়ে, অর্থাৎ বসে যায়। বসে যাওয়ার কারণে তোমার অনেকটা, যদি আমি চিত্র আঁকি, তাহলে আমাদের বসে যায়, যখন আমাদের এরকম করে বসে যায় তখন আমাদের কি হয়, এই যে ফ্যারিংসটা, এই যে আমাদের তোমার ইসোফেগাসটা আছে না, খাদ্যনালী, সেটা সম্পূর্ণ কি হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, এবং বায়ুটা শুধুমাত্র কই প্রবেশ করতেছে, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীতে প্রবেশ করতেছে। আমার কথা বুঝতে পারছো? মানে এই যে তোমার উপজিহ্বা কিংবা এপিগ্লোটিসটা আমাদের কার কার মাঝে কাজ করতেছে, শ্বাসনালী এবং খাদ্যনালী দুইটার মাঝখানে একটা কি ঢাকনা আকৃতির হিসেবে কাজ করতেছে, যাতে খাবারটা শুধুমাত্র খাদ্যনালীতে প্রবেশ করতে পারে, ঠিক আছে, খাবারটা যাতে শ্বাসনালী দিয়ে চলে না আসে। কারণ খাবার যদি শ্বাসনালী দিয়ে চলে যায় তাহলে কি রোগী মারা যাবে না? অবশ্যই মারা যাবে। খাবার ফুসফুসে আসলে অবশ্যই ইনফেকশন হয়ে সে মারা যাবে, এবং এটা কখনো হয় নাই, তাই না? এটা আমরা দেখছি কখনো হইতে, এমন হয় না, এটা কিন্তু খুবই রেয়ার একটা জিনিস। কেন এটাকে হেল্প কেয়ার করতেছে? অবশ্যই উপজিহ্বাটা। বুঝতে পারছো ভাই, এটার কাজ কি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আলজিহ্বার একটা কাজ আছে, উপজিহ্বার একটা কাজ আছে, তাই না? আরেকটা হচ্ছে নাসার সাথে যুক্ত, আরেকটা হচ্ছে খাদ্যনালীর সাথে যুক্ত। এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শ্বাসনালী কিংবা ট্রাকিয়া, ঠিক আছে, এটা গ অবশ্যই আসবে, গ কিংবা ঘতে অবশ্যই আসবে। তাহলে খাদ্যনালীর সামনে অবস্থিত একটা ফাঁপা নল, ঠিক আছে, এই নালীটি ষড়যন্ত্রের নিচ থেকে শুরু হয়ে কিছু দূর গিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে দুটি বায়ুনলের সৃষ্টি করে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি আমাদের শ্বাসনালী। এই প্রাচীর কতগুলো অসম্পূর্ণ বলয়াকার তরুণাস্থি বা পেশি দিয়ে গঠিত, এই যে এরকম, এই যে এরকম সি আকৃতির, মাথার আবার কি আকৃতির? সি আকৃতির। এটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্য সি আকৃতির বলতেছি না, তুমি যখন ইন্টার উঠবা তখন দেখবা তরুণাস্থিগুলোর আকার ইংরেজি কোন লেটারের মতো? সি আকৃতির মতো, ঠিক আছে, বলয়াকার কিছু তরুণাস্থি, আচ্ছা, এবং পেশি দিয়ে গঠিত। এর অন্তর্গত কি দিয়ে আবৃত? ঝিল্লি দিয়ে আবৃত। ঝিল্লি মানে কি? ঝিল্লি কেন আছে? ট্রাকিয়ার ভিতরে ঝিল্লি আছে কারণ তার ভিতরে কি আছে? কিছু সূক্ষ্ম লোমযুক্ত কোষ থাকে। তাহলে ট্রাকিয়ার ভিতরে কি থাকে? কিছু সূক্ষ্ম লোমযুক্ত কোষ। এদের কাজ কি? ওই সেম, জীবাণু যাতে ফুসফুসে প্রবেশ করতে না পারে, দ্যাটস ওয়াই এগুলো এখানে আটকায় ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এর ভিতর দিয়ে বায়ু আসা যাওয়া করে। শ্বাসনালীর ভিতর দিয়ে কোনো অপ্রয়োজনীয় বস্তু কোনো প্রবেশ করলে সূক্ষ্ম লোমগুলো কি করে? সেগুলোকে স্ল্যাশের সাথে বাইরে বের করে দেয়, ঠিক আছে, পারবা? আচ্ছা, তারপর আসি ব্রঙ্কাস। আচ্ছা, ব্রঙ্কাস মানে আমি বলছি না, ওই যে তোমার ট্রাকিয়াটা, এই যে এটা হচ্ছে ধরো ট্রাকিয়া, এটা হচ্ছে আমি সামনে থেকে আঁকতেছি, ঠিক আছে। এই ট্রাকিয়াটা কিছু দূর গিয়ে দুই ভাগে ডিভাইডেড হয়ে যায়, ঠিক আছে, ছোট ছোট দুই ভাগে ডিভাইডেড হয়ে যায়, ডান এবং বাম সাইডে ডিভাইডেড হয়ে যায় আর কি। এবং এইখান থেকে হচ্ছে আমাদের ফুসফুস শুরু হয়েছে, এই যে এটা হচ্ছে আমাদের ফুসফুস, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে আমাদের বাম ফুসফুস, জাস্ট আঁকছি আর কি, ঠিক আছে। এবং এই সাইডে হচ্ছে আমাদের যেদিকে বাম আছে না, তার বামের এই জায়গায় হচ্ছে আমাদের কি আছে? এই জায়গায় হচ্ছে আমাদের হৃৎপিণ্ডটা আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শ্বাসনালীটা যে দুই ভাগে বিভক্ত হয়ে যে ফুসফুসের মধ্যে ঢুকে গেছে তাদেরকে আমরা কি বলবো? ব্রঙ্কাস বলবো, ঠিক আছে। আচ্ছা, ফুসফুসের নিকটবর্তী স্থানে গিয়ে ডান এবং বাম দিকে যে বিভক্ত হয়ে গেছে দুই শাখায়, তাদেরকে আমরা কি বলবো? যথাক্রমে ডান এবং ফুসফুস, বাম এবং ফুসফুসে প্রবেশ করতেছে, এগুলোকে আমরা কি বলি? ব্রঙ্কাই বলি, ব্রঙ্কাই, ঠিক আছে। ব্রঙ্কাই মানে বহু বচনে ব্রঙ্কাই, আর এক বচন হচ্ছে ব্রঙ্কাস, অর্থাৎ প্রতিটাকে কি বলি? ব্রঙ্কাস বলি, এবং দুইটাকে আমরা কি বলি? ব্রঙ্কাই বলি। ফুসফুসে প্রবেশ করার পরে ব্রঙ্কাই দুটি অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। এই যে ব্রঙ্কাইগুলো আছে না, এগুলো আবার অনেকগুলো কি হয়? ছোট শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ফুসফুসের মধ্যে জালিকাকারে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এগুলোকে আবার আমরা কি বলি? অনুক্লোম শাখা, কিংবা ইংলিশে কি বলি? ব্রঙ্কিওল।
ওই যে আমরা পড়ছিলাম না ভাইয়া, মনে আছে বড় জিনিসকে কি বলি, বড় ধমনীকে আর্টারি বলি, আর যখন ছোট ছোট ধমনী একদম ছোট সেগুলোকে আমরা কি বলি, আর্টারিওল বলি। এক্সাক্ট সেম, ব্রঙ্কিওল। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এরপর আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ফুসফুস কিংবা লাংস। ফুসফুস হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ। আমরা জানি হৃৎপিণ্ডের দুই পাশে দুটি ফুসফুস অবস্থিত। এটি স্পঞ্জের মতো, প্রত্যেকটা লাইন মুখস্থ করতে হবে, স্পঞ্জের মতো নরম, কোমল এবং হালকা কোন ধরনের, লালচে কালারের। ডান সাইডের যে ফুসফুস সেটা 3 খণ্ডে ডিভাইডেড এবং বাম সাইডের যেটা ফুসফুস সেটা 2 খণ্ডে ডিভাইডেড। ঠিক আছে, আচ্ছা কয় খণ্ডে, 2 খণ্ডে বিভক্ত। ফুসফুসের 2 ভাঁজ, অর্থাৎ ফুসফুসের উপরে যে আবরণ সেটার নাম কি, ফুসফুসের আবরণকে কি বলে, প্লুরা বলে। কি বলে, প্লুরা, PL প্লুরা। ঠিক আছে, IURA প্লুরা। এটার কয়টা ভাঁজ আছে, 2টা ভাঁজ আছে, অর্থাৎ 2টা লেয়ার আছে আর কি। ঠিক আছে, আচ্ছা 2 ভাঁজের মধ্যে এক প্রকার রস নির্গত হয়, ফলে শ্বাসক্রিয়া যখন চলে তখন ফুসফুসের সাথে বক্ষগাত্রের কোনো ঘর্ষণ হয় না। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই যে প্লুরা যেটা বললাম, প্লুরার 2টা ভাঁজ আছে, 2টা ভাঁজের মাঝে এক প্রকার রস আছে। ঠিক আছে, এরকম কিন্তু হৃৎপিণ্ডের 2টা ভাঁজ আছে না, 2টা ভাঁজের মাঝে রস আছে না, যার নাম কি ছিল, পেরিকার্ডিয়াল ফ্লুইড, তাই না? এক্সাক্ট, এটা হচ্ছে প্লুরাল ফ্লুইড। এই প্লুরাল ফ্লুইডের কাজটা কি, খুবই সিম্পল। এই যে ভাই আমি যখন শ্বাস নিচ্ছি, ধরো নিলাম, তাহলে আমার বুকটা ফুলে গেল, আবার যখন নামালাম আবার নিচে যাচ্ছে, তো এই যে উঠানামা করতেছে, আমার বাইরে কি আছে, আমার বাইরে কি আছে, এই যে হাড় আছে অনেকগুলা, তাহলে এই হাড়ের সাথে কি হবে, ফুসফুসটা ঘর্ষণ খাবে না। যাতে ঘর্ষণ না খায়, দ্যাটস আমার কি থাকে, এই ফ্লুইডটা থাকে। ঠিক আছে, ফ্লুইডটা কি আর ঘর্ষণ খাইতে পারবে, একটা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে ফ্লুইডের প্রধান কাজ। বুঝতে পারছি না? আচ্ছা, ফুসফুসের মধ্যে কি থাকে, অসংখ্য বায়ুথলি বা বায়ুকোষ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো শ্বাসনালী থাকে এবং রক্তনালী থাকে। এগুলো আমার মুখস্থ করা লাগবে। বায়ুথলিকে আমরা কি বলি, অ্যালভিউলাস। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ফুসফুসের গঠন একক কাকে বলে, ফুসফুসের গঠন একক কাকে বলি, ফুসফুসের গঠন একক হচ্ছে অ্যালভিউলাস। মাথায় রাখবা, ফুসফুসের গঠন একক কি, সেটা হচ্ছে অ্যালভিওলাস। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, বায়ুথলিগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কি তৈরি করে, ব্রঙ্কিউল বা অনুক্রম শাখা প্রান্তে মৌচাকের মতো অবস্থিত। আমি তোমাকে চিত্র দেখে বোঝাবো, সমস্যা নাই। নাসাপথ দিয়ে বায়ু সরাসরি বায়ুথলিতে যাতায়াত করতে পারে। বায়ুথলি পাতলা আবরণ আবৃত এবং প্রতিটি বায়ুথলি কৌশিক নালিকা দিয়ে কি থাকে, পরিবেষ্টিত থাকে। বায়ু প্রবেশ করলে এগুলাকে বেলুনের মতো ফুলে যায় এবং পরে আপনা আপনি সংকুচিত হয়ে যায়। বায়ুথলি কৌশিক নালিকার গাত্র এত পাতলা যে তাদের মধ্যে দিয়ে কি হয়, গ্যাসীয় আদান প্রদান হয়। ঠিক আছে, এখন আমরা চিত্র দেখি ভাই বুঝতে পারি কিনা। এই যে চিত্রটা, তোমার এটা মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার জন্য আমি তোমাকে বোঝাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। ভাই তোমার মনে আছে, এই যে আমি বলছি না, যেখানে তুমি নীল টাইপের এই যে তোমার রক্তনালীকে দেখবা, সেগুলো কি অবশ্যই ভেইন কিংবা কি শিরা, তাই না ভাইয়া? আচ্ছা, আর যেখানে আমরা লাল দেখবো, এই যে লাল কালার দেখতেছি, দ্যাট মিনস এটা কি, আর্টারি বা ধমনী। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। নীল মানে হচ্ছে শিরা আর লাল মানে ধমনী। এই যে তোমার ধমনীর মধ্যে কি ধরনের ব্লাড আছে, অক্সিজেনযুক্ত ব্লাড আছে। শিরার মধ্যে কোন ধরনের ব্লাড আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আছে। তাহলে ভাই দেখি আমরা উপর থেকে আসি, তো এই যে ভাই দেখতেছি, এই যে এখানে এটা ঢুকতেছে না, এই যে ঢুকার কারণ, এই যে যেটা বড়টাকে আমরা কি বলবো, এটাকে বলবো ব্রঙ্কাস। এবং আমি কি বলছি, ব্রঙ্কাসগুলো অনেকগুলো সূক্ষ্ম শাখা প্রশাখায় ডিভাইডেড, যাকে আমরা কি বলতেছি, ব্রঙ্কিউল। এই যে এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ব্রঙ্কিউল। ঠিক আছে, এবং আমি কি বলতেছি, ব্রঙ্কিউলের পরে সূক্ষ্ম অসংখ্য কি আছে, বায়ুথলি আছে। এগুলো ইংলিশ নাম কি বলছি, অ্যালভিউলাস। এবং তাহলে এগুলো হচ্ছে অ্যালভিউলাস, এবং এই অ্যালভিউলাসকে ঘিরে কি আছে, অনেকগুলা কৈশিক নালিকা আছে। ঠিক আছে, এই যে কৈশিক নালিকাগুলো, এগুলো কেন থাকে, অবশ্যই আমরা জানি। কৈশিক নালিকা কেন থাকে বলো তো? আচ্ছা, আমি তোমাকে যদি বলি ধমনী না থেকে কেন কৈশিক নালিকা থাকতেছে, কেন? কারণ কৈশিক নালিকার প্রাচীরটা খুবই পাতলা। এই পাতলা প্রাচীর, আবার এদিকে অ্যালভিউলাসের প্রাচীরও কিন্তু খুবই পাতলা, যার কারণে অ্যালভিউলাসের মধ্যে তো কি প্রবেশ করতেছে, অক্সিজেন প্রবেশ করতেছে। এই অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ায় কই চলে যায়, যার কারণে রক্তে ইজিলি চলে যেতে পারে, কারণ পাতলা, এই যে প্রাচীরটা পাতলা থাকে এই জন্য। এবং রক্ত থেকে খুব ইজিলি আমার কই চলে আসতে পারে, ফুসফুসে কার্বন ডাইঅক্সাইড চলে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে এর উদ্দেশ্য। তাহলে ভাই ফুসফুসের গঠন পুরো পারবো না, একদম ইজি একটা জিনিস। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একদম এখন পড়বো আমরা লাস্টের পার্ট, আমাদের শ্বাসতন্ত্রের লাস্টের পার্ট। সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি শ্বসনতন্ত্রের অংশ না, বাট একটা শ্বসনতন্ত্রের সাহায্যকারী অংশ, মানে এটা নিঃশ্বাস প্রশ্বাস নিতে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদা কিংবা ডায়াফ্রাম। আচ্ছা,
বক্ষ গহ্বর এবং উদর গহ্বর পৃথককারী পেশিবহুল যে পর্দা তাকে আমরা কি বলি, মধ্যচ্ছদা বলি। যেমন আমাদের এই যে তোমার এখানে একটা পর্দা আছে, এই পর্দা বরাবর উপরের যে অংশগুলো এগুলো সবগুলো বক্ষ গহ্বরের অংশ, এবং তার নিচে যেটা সেটা হচ্ছে আমাদের পেটের অংশ। পেট মানে তো উদর, তাই না, উদর। তাহলে এই নিচেটা হচ্ছে উদর গহ্বর, উপরেটা হচ্ছে বক্ষ গহ্বর, এবং তাদেরকে যে ডিভাইড করছে সেটার নাম কি, আমাদের মধ্যচ্ছদা। ঠিক আছে, এটা হচ্ছে একটা অনেকটা প্রসারিত ছাতার মতো। ঠিক আছে, এটা হচ্ছে অনেকটা দেখতে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনেকটা দেখতে এরকম। ঠিক আছে, আচ্ছা, মধ্যচ্ছদা সংকুচিত হলে নিচের দিকে নামে। যখন এটা সংকুচিত হবে তখন সেটা নিচে নেমে যাবে এইরকম। যখন সেটা সংকুচিত হবে তখন এরকম নিচে নেমে যাবে। আর যখন তোমার কি হবে, প্রসারিত হবে, তখন সেটা আবার আগের অবস্থায় চলে যাবে, এই যে এরকম হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে যখন সংকুচিত হবে তখন নিচের দিকে নামে। আচ্ছা, যখন নিচের দিকে নামছে যার মানে কি, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেছে না? বুঝতে পারছো তো? মধ্যচ্ছদা যখন তোমার কি হবে, সংকুচিত হয়ে নিচে নেমে যাবে, তখন বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাবে। বক্ষ গহ্বরের আয়তন বেড়ে গেলে কি হবে, বক্ষ গহ্বরের চাপ কমে যাবে। আমি তোমাকে অলরেডি বলছি আয়তন আর চাপ হচ্ছে একটা একটার ব্যস্তানুপাতিক। তাহলে বক্ষ গহ্বরের যদি আয়তন বেড়ে যায়, প্রসারিত হয়ে আয়তন বেড়ে গেছে না, তাহলে কি চাপ কমে যাবে। এখন এই চাপ কমাটাকে আবার ঠিক করতে হবে না? কিভাবে ঠিক করবে, বাইরে থেকে বাতাসটা ভিতরে ঢুকবে, যার কারণে চাপ আবার বেড়ে আগের অবস্থায় চলে যাবে। তার মানে আমার বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি হলে কি হবে, আমার প্রশ্বাস হবে, আর বক্ষ গহ্বরের আয়তন কমে গেলে কি হবে, নিঃশ্বাস হবে। তার মানে মধ্যচ্ছদা যখন সংকুচিত হবে তখন কি হবে, বক্ষ গহ্বরের আয়তন বেড়ে যাবে, মানে কি হবে তখন, তারপরে কি হবে, প্রশ্বাস হবে। কথা বুঝতে পারছি? এগুলো একটার সাথে একটা রিলেটেড। এবং প্রসারিত হলে উপরের দিকে উঠবে, যার কারণে কি হবে, বক্ষ গহ্বর আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। মধ্যচ্ছদা প্রশ্বাস গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাথায় রাখবা, প্রশ্বাস হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাস হচ্ছে একটা সক্রিয় প্রক্রিয়া। প্রশ্বাস হচ্ছে সক্রিয়, অর্থাৎ এখানে বিভিন্ন রকম মাসেল কাজ করে। যেমন এই যে মধ্যচ্ছদা, প্রশ্বাসের ক্ষেত্রে মধ্যচ্ছদা একদম খুব ভালোভাবে কাজ করে। আর নিঃশ্বাস হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। ঠিক আছে, নিঃশ্বাস হচ্ছে একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া। কেন নিষ্ক্রিয় বলতেছি, কারণ নিঃশ্বাসের ক্ষেত্রে আলাদা কোনো মাসেল এক্সট্রাভাবে কাজ করে না, জাস্ট তারা আগের অবস্থায় চলে যায়। ঠিক আছে, অর্থাৎ প্রশ্বাস হয়ে কী ছিল, মধ্যচ্ছদা নিচে নেমে গেছিল, এবং নিঃশ্বাস হলে কী হবে, সে তার আগের জায়গায় ফিরে যাবে। এটা কোনো আলাদা কাজ না। ঠিক আছে, জাস্ট তার স্বাভাবিক অবস্থায় চলে যায়। ঠিক আছে, আলাদা কোনো কাজ করে না। তাহলে নিঃশ্বাস একটা নিষ্ক্রিয় প্রক্রিয়া, মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাকে এই যে বললাম স্নায়বিক উত্তেজনার কারণে পিঞ্জরাস্থির মাংসপেশি এবং মধ্যচ্ছদা সংকুচিত হয়, এটা মানে কি? দেখো, পিঞ্জরাস্থি মানে অলরেডি তোমাকে বলে ফেলছি, পরশুকা বা রেপস। এই যে আমাদের এখানে যে হাড়গুলো আছে না, তাদের মাঝখানে কিছু মাংসপেশি আছে, ওইগুলো বেসিক্যালি সংকুচিত হয় কিসের বেলায়, যখন আমার স্নায়বিক উত্তেজনা হবে। ঠিক আছে, আচ্ছা, এবং মধ্যচ্ছদা কি হয়, সংকুচিত হয়। আচ্ছা, বললাম কি কিসের কারণে, স্নায়বিক উত্তেজনা। বা স্নায়বিক উত্তেজনা মানে কি, তোমার মাথায় রাখবা, এই যে মধ্যচ্ছদা যে সংকুচিত হচ্ছে না, তাহলে ভাইয়া কোনো একটা জিনিস যে সংকুচিত হচ্ছে কিংবা প্রসারিত হয়, তার জন্য অবশ্যই কি একটা স্নায়বিক উত্তেজনা দরকার আছে, বা স্নায়বিক স্টিমুলেশন দরকার আছে। যেমন এই মধ্যচ্ছদা যে সংকুচিত হচ্ছে, এটার জন্য একটা নার্ভ দায়ী আছে বা স্নায়ু দায়ী আছে। স্নায়ুটার নাম হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে ফ্রেনিক নার্ভ। ফ্রেনিক নার্ভ, বা বাংলায় যদি বলি, বাংলায় কিন্তু সেম নাম, ফ্রেনিক স্নায়ু। ঠিক আছে, তাহলে ফ্রেনিক স্নায়ুর কারণে বেসিক্যালি আমার কি হচ্ছে, মধ্যচ্ছদাটা সংকুচিত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ফলে মধ্যচ্ছদা নিচের দিকে কি হয়, নেমে যায়। আমি তোমাকে অলরেডি বলছি, সংকুচিত হলে কি হয়, এটা নিচের দিকে নেমে যায়। ঠিক আছে, আর প্রসারিত হলে তার আগের অবস্থানে ফিরে আসে। আচ্ছা, এবং বক্ষ গহ্বর প্রসারিত হয়। বক্ষ গহ্বর আয়তন বেড়ে গেলে বায়ুর চাপ কমে যায়, ফলে ফুসফুসের ভিতরে বায়ুর চাপ বাইরে বায়ুর চাপের চেয়ে কমে যায়। এটা অলরেডি বলছি না, অলরেডি কি বলছি, ভি সমানুপাতিক 1/p। তাহলে যেহেতু ভিতরে আয়তন বেড়ে যাচ্ছে, তার মানে চাপ কমে যাচ্ছে, তাহলে এই চাপটাকে আবার ঠিক করা লাগবে। কেমনে ঠিক করবে, বাইরে থেকে বায়ু ভিতরে ঢুকবে, যার কারণে চাপ আবার আগের অবস্থানে ফিরে যাবে। ঠিক আছে, আচ্ছা, বক্ষ গহ্বরের ভিতরে এবং বাইরের চাপের সমতা রক্ষা করার জন্য প্রশ্বাস বায়ু ফুসফুসের ভিতরে সহজে প্রবেশ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এই পেশি সংকোচনের পরপরে পুনরায় আবার কি হয়, প্রসারিত হয়। তাই মধ্যচ্ছদা পুনরায় প্রসারিত হয়ে উপরের দিকে উঠে যায় এবং বক্ষ গহ্বরের আয়তন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এতে ফুসফুসের ভিতরের বায়ুর চাপ বেড়ে যায়, ফলে বায়ুর যে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বায়ু সমৃদ্ধ বাতাস নিঃশ্বাস রূপে বাইরে বের হয়ে যায়। এভাবে মানবদেহে প্রতিনিয়ত শ্বাসকার্য চলতে থাকে। মূলত এটা একটা কি, বহিঃশ্বসন প্রক্রিয়া। তোমাকে এই যে এতক্ষণ যা যা বুঝাইছি না, এগুলো সবগুলো হচ্ছে কি, বহিঃশ্বসন। আমাদের শ্বসনটা দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। তাহলে বহিঃশ্বসন মানে কি, যেটা আমাদের বাইরে হচ্ছে, আর অন্তঃশ্বসন মানে যেটা আমাদের কোষ এবং রক্তের মাঝখানে হচ্ছে। ওই যে বললাম না, কোষ আর রক্তের মাঝখানে ব্যাপন প্রক্রিয়ায় এই যে তোমার বায়ুগুলো ট্রান্সমিট হচ্ছে, এটা বেসিক্যালি অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন কোনটা, যেটা আমাদের বাইরে হচ্ছে, এই যে যেগুলো আমরা পড়তেছি এগুলো হচ্ছে সব বহিঃশ্বসনের অংশ। তাহলে আমরা কিভাবে শ্বাসক্রিয়া হয় এটা পারবো না? এই যে দেখো, তোমাদের চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে জিনিসটা দেওয়া আছে। আমি যদি দেখাই, এই যে তোমাকে বললাম না পিঞ্জরাস্থি, এই যে এটা হচ্ছে আমাদের এই যে বোনসগুলা। ঠিক আছে, এই যে বোনসগুলা,
তাহলে যখন আমাদের বক্ষটা প্রসারিত হচ্ছে তাহলে এগুলো কি ফুলে যাচ্ছে এবং মধ্যচ্ছদা তখন কি হবে, মধ্যচ্ছদা তখন সংকুচিত হবে, সংকুচিত হয়ে নিচে নেমে যাবে। তাহলে আলটিমেটলি আমার কি হইলো, টোটাল যে আয়তন ফুসফুসে এটা বেড়ে গেল এবং এই আয়তনটাকে ঠিক করার জন্য বাইরে থেকে কি ঢুকবে, প্রশ্বাস হবে, অর্থাৎ বায়ু ভিতরে ঢুকবে, ঠিক আছে। এবং ঠিক তার উল্টাটা হচ্ছে যখন আমাদের বক্ষ সংকুচিত হবে, মধ্যচ্ছদা প্রসারিত হয়ে আবার আগের অবস্থানে, এই যে তোমার আগের অবস্থানে চলে যাবে, তখন কি হবে, আবার জায়গাটা কমে গেছে, তার মানে কি তখন নিঃশ্বাস হবে, অর্থাৎ শ্বাসটা বাইরে বের হয়ে যাবে। এটা হচ্ছে টোটাল আমাদের শ্বাসক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, গ্যাসীয় বিনিময়। গ্যাসীয় বিনিময় বলতে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময়কে বোঝায়। এটি মূলত বায়ু এবং ফুসফুসের রক্তনালীর ভিতরে ঘটে। ওই যে বললাম না আমি, যেটা অন্তঃশোষণ, এই অন্তঃশোষণই বেসিক্যালি আমার কি গ্যাসীয় বিনিময়টা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সব ধরনের গ্যাসীয় বিনিময়ের মূলে রয়েছে ব্যাপন প্রক্রিয়া। গ্যাসীয় বিনিময়কে দুটি পর্যায়ে ভাগ করা হয়, একটা হচ্ছে অক্সিজেন শোষণ, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। আমরা জানি অক্সিজেন শোষণ করতে হয়, কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বের করে দিতে হয়, ঠিক আছে। এখন ফার্স্টে আমরা অক্সিজেন শোষণ নিয়ে পড়বো, এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফুসফুসের বায়ুথলি, কিংবা ওই যে বললাম না বায়ুথলি মানে কি অ্যালভিউলাস, এবং রক্তের চাপের পার্থক্যের জন্য অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় কই প্রবেশ করে, রক্তে প্রবেশ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা জিনিস, ঠিক আছে। যেমন ধরো আমাদের তোমার এই যে তোমার ফুসফুসের মধ্যে যখন বাইরে থেকে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেনটা ভিতরে অর্থাৎ ফুসফুসে প্রবেশ করে, তখন ফুসফুসের অ্যালভিউলাসে বায়ুর চাপ হয়ে যায় 140 মিলিমিটার অফ মার্কারি। তাহলে অনেক চাপ না? আর এদিকে রক্তের মধ্যে বায়ুচাপ, অর্থাৎ রক্তের মধ্যে অক্সিজেন গঠিত যে বায়ুচাপ, এটার পরিমাণ কমে দাঁড়ায় কত জানো, 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে দেখো, একদিকে তোমার ফুসফুসের মধ্যে অনেক বায়ুচাপ, আর একদিকে রক্তের মধ্যে খুবই কম চাপ, তাই না? আচ্ছা, সো এটাকে কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, বা একটা মাঝামাঝি স্টেজে আসা লাগবে। এটা করতে হলে কিসে সাহায্য করবে, ব্যাপন প্রক্রিয়ার সাহায্য করবে। তাহলে ব্যাপন প্রক্রিয়ার সাহায্যে তোমার অক্সিজেনটা যদি এখান থেকে রক্তে চলে যায়, তাহলে কি হবে, প্রেশারটা 100 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে, এবং এটাই হচ্ছে আদর্শ কিংবা নর্মাল, ঠিক আছে, নর্মাল চাপটা। তাহলে বুঝতে পারছি, অনেক বেশি হয়ে কি হয়েছে, 140 হয়েছে, কমে 40 হয়েছে, তারপর নর্মাল যেটা সেটা 100 মিলিমিটার মার্কারি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে টোটাল তো জিনিসটা বুঝতে পারছি কিভাবে আমার অক্সিজেনটা শোষণ হচ্ছে। কেন? কারণ চাপের অনেক পার্থক্য থাকে, যার কারণে ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে এখানে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, সামান্য পরিমাণ অক্সিজেন রক্তরসে দ্রবীভূত হয়ে পরিবাহিত হয়। বেশিরভাগই অক্সিজেনে হিমোগ্লোবিনের লৌহ অংশের সাথে হালকা বন্ধনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন নামক একটি অস্থায়ী যৌগ গঠন করে। এই অক্সিহিমোগ্লোবিন থেকে অক্সিজেন সহজে বিচ্ছিন্ন হতে পারে। এটা আমরা সবাই জানি না, আমি আগে চ্যাপ্টার অলরেডি পড়াইছি। এই যে অক্সিজেনটা সেটা কিভাবে বাহিত হয়, অবভিয়াসলি অক্সিহিমোগ্লোবিন রূপে, ঠিক আছে। এই যে যৌগটা আমি লিখে দিয়েছিলাম HbO2, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিহিমোগ্লোবিন, এবং এটার মাধ্যমে রক্তের মাধ্যমে দেহের যতগুলো কোষ ওখানে পৌঁছায়, এবং কোষের পাশে গিয়ে আবার কি হয়ে যায়, এটা ভেঙে যায়, ভেঙে আবার কি ফর্ম করে, Hb এবং O2 ফর্ম করে, অর্থাৎ ভেঙে আবার অক্সিজেনটাকে মুক্ত করে দেয়, ঠিক আছে, অক্সিজেনটাকে মুক্ত করে দিবে, এবং মুক্ত করে দিয়ে আবার এটা কোথায় প্রবেশ করবে, রক্তে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমার অক্সিজেন শোষণের প্রক্রিয়া। আচ্ছা, তাহলে দেখো, এই যে এটা এই বিক্রিয়াটা তোমার অবশ্যই লেখা লাগবে। হিমোগ্লোবিনের অক্সিজেন অক্সিহিমোগ্লোবিন অস্থায়ী যৌগ ফর্ম করবে, এই অক্সিহিমোগ্লোবিনটা আবার কি মুক্ত অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন ফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, রক্ত কৈশিক নালীতে পৌঁছার পর ওই অক্সিজেনটা আবার কি হয়ে যাবে, অক্সিহিমোগ্লোবিনটা ভেঙে অক্সিজেন এবং হিমোগ্লোবিন হয়ে যাবে। তারপর ওই অক্সিজেনটা কোথায় প্রবেশ করবে, আমাদের কোষের মধ্যে প্রবেশ করবে, এই যেটা বলছে লসিকাতে প্রবেশ, অবশ্যই লসিকা থেকে কোথায়, কোষের আবরণ ভেদ করে দেহের কোষের মধ্যে পৌঁছায়, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল আমাদের অক্সিজেন শোষণ কিভাবে হচ্ছে ওইটা। এবার আমরা পড়ি কার্বন ডাইঅক্সাইড কিভাবে ত্যাগ হচ্ছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হচ্ছে, আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কোষে তৈরি হয়। কোষের মধ্যে ওই যে খাবারটা জারণ প্রক্রিয়া করে, খাবারটা কি করে, খাবারটা জারণ প্রক্রিয়ার মাধ্যমে, ওই যে কি জারণ মানে কি, শ্বসন প্রক্রিয়া, ঠিক আছে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমার কি তৈরি করে, আমার কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে, এবং কি শক্তি তৈরি করে না, এই কার্বন ডাইঅক্সাইডটাকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কার্বন ডাইঅক্সাইড প্রথমে কোষ আবরণ ভেদ করে আন্তঃকোষীয় যে তরল এবং লসিকাতে প্রবেশ করে, এবং সেখান থেকে কৈশিক নালিকা প্রাচীর ভেদ করে কই প্রবেশ করে, রক্তরসে প্রবেশ করে, ঠিক আছে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড প্রধানত কোন কোন এই যে কিসের মাধ্যমে পরিবাহিত, অলরেডি বলছি না, আমাদের কার্বন ডাইঅক্সাইড আমাদের রক্ত রসের মধ্যে হচ্ছে কি সোডিয়াম বাইকার্বনেট, কোথায়, রক্ত রসের মধ্যে বাহিত হয় কিসের মাধ্যমে, সোডিয়াম বাইকার্বনেট হয়ে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তো একটা গ্যাস হিসেবে রক্তের মধ্যে বাহিত হইতে পারবে না, সেটা রক্তের মধ্যে যেসব উপাদান আছে তার সাথে বাইন্ড করতে হবে, বাইন্ড করে তারপর বাহিত হবে, ঠিক আছে। তাহলে রক্তরসের মধ্যে কার সাথে বাইন্ড করবে, সোডিয়াম বাইকার্বনেট হিসেবে এটা বাহিত হবে, এবং লোহিত রক্তকণিকার মধ্যে এই যে দেখো রক্তরস, এবং লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হবে, ঠিক আছে। আচ্ছা, ফুসফুসে আসবে, এবং সেখান থেকে
কৈশিক নালী এবং বায়ুথলি ভেদ করে কোথায় চলে যাবে, দেহের বাইরে নির্গত হবে। ঠিক আছে, এটা তো বুঝতে পারছি। তাহলে কোষ, কোষ থেকে লসিকা, লসিকা থেকে রক্ত, রক্ত থেকে ফাইনালি রক্তে দুইভাবে পরিবাহিত, একটা হচ্ছে রক্ত রসের সোডিয়াম বাইকার্বনেট এবং রক্তকণিকার মধ্যে আমাদের কিসের মাধ্যমে, লোহিত রক্তকণিকার মধ্যে পটাশিয়াম বাইকার্বনেট। সব মিলে কি হবে, এটা ফুসফুসে যাবে, সেখান থেকে কৈশিক নালী বায়ুথলি ভেদ করে দেহের বাইরে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছি কিভাবে আমার কি হয়। এই পরীক্ষাটা একটু গুরুত্বপূর্ণ, ভালো করে একটু বোঝার ট্রাই করো। খুবই ইজি একটা জিনিস। দেখো দুইটা টেস্ট টিউব নিচ্ছে এবং একটা 10 ml একটা ইনজেকশন নিচ্ছে, এটা ইনজেকশন সিরিঞ্জ আর কি। দুটি প্লাস্টিকের নল নিচ্ছে, যে দুইটা প্লাস্টিকের নল। আচ্ছা এখন কি করছে, এটা অবভিয়াসলি যাতে বায়ুরোধী থাকে সেটা এনশিওর করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের এখানে আছে আমাদের চুনের স্বচ্ছ পানি এবং এই যে এখানে হচ্ছে চুনের ঘোলা পানি হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের কি জিনিসটা কি হচ্ছে, টেস্ট টিউব দুটিতে সমপরিমাণ চুনের পানি নিতে হবে, অর্থাৎ চুনের পানি মানে এখানে কি আছে, ক্যালসিয়াম কার্বনেট আছে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম প্লাস পানি। ঠিক আছে, এটাকে হচ্ছে আমাদের চুনের পানি বলবো। আচ্ছা তারপর দুটি টেস্ট টিউবের প্রতিটির মধ্যে একটি করে নল এমনভাবে প্রবেশ করাতে হবে যাতে দুটি নলেরই এক প্রান্ত চুনের পানিতে ডুবে থাকে। এবার একটি নলের এক সিরিঞ্জে আবার কি করবো, আটকাতে হবে। তবে আটকানোর আগে সিরিঞ্জের পৃষ্ঠে প্রায় পুরোটা টেনে 10 ml দাগ পর্যন্ত নিতে হবে। তারপর দেখা যাচ্ছে টোটাল এগুলো তুমি পড়ে নিতে পারবা। এভাবে কি হবে, কয়েকবার বায়ু চালনা করব। বায়ু চালনা করার পরে চুনের যে স্বচ্ছ পানি সেটা চুনের ঘোলা পানিতে কনভার্ট হবে। কেন কনভার্ট হবে সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে টোটাল আমি কি বুঝতেছি, চুনের স্বচ্ছ পানিটা চুনের ঘোলা পানিতে কনভার্ট হচ্ছে, তাই না? এটা আমি জিনিসটা বুঝতে পারতেছি। তাহলে কি হচ্ছে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে হচ্ছে আমাদের চুন আছে। এই যে দেখো টোটাল আমার জিনিসটা কি হচ্ছে, দেখো পর্যবেক্ষণ একটু লক্ষ্য করলে দেখতে পাবো টেস্ট টিউবে চুনের পানিতে সিরিঞ্জের মাধ্যমে একটু বাতাস চালনা করলে সেটিতে কোনো পরিবর্তন হয় নাই। আর যেটিতে নিঃশ্বাস বায়ু আমি দিচ্ছি, অর্থাৎ ছেড়ে মানে যেটা আমি ছাড়তেছি ওই বায়ুটা দিচ্ছি, সেখানে কি হচ্ছে, দুধের মতো রং ধারণ করছে। কেন? কারণ হচ্ছে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে চুনের পানি ঘোলা হয়ে গেছে। ঠিক আছে, ফলে নিঃশ্বাস বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ সাধারণ বাতাসের তুলনায় বেশি থাকে। আমরা জানি নিঃশ্বাস মানে আমরা কি করতেছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, তাই না? এমন না যে নিঃশ্বাসের মধ্যে অক্সিজেন নাই, নিঃশ্বাসের মধ্যে অক্সিজেন আছে, বাট কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি, যার কারণে চুনের পানির সাথে বিক্রিয়া করার ফলে এটা কি করতেছে, এটা ঘোলা তৈরি করতেছে, অর্থাৎ ঘোলা পানি হয়ে যাচ্ছে। পানিটা চুনটা হচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে, স্বচ্ছ থেকে ঘোলাটে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাইলে এক কথায় যদি আমি বলতে যাই, তোমার জিনিসটা হচ্ছে কি হচ্ছে, আমাদের এই যে আমাদের এই টোটাল এই বিক্রিয়াটা হচ্ছে। ঠিক আছে, আমাদের চুনের পানির সাথে আমাদের ক্যালসিয়াম, এই যে চুনের পানি আমাদের যদি আমি এটা ধরি CaO আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটাকে যদি আমি বিক্রিয়া দিই CaCO3 হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমার চুনের পানিটা স্বচ্ছ যেটা সেটা ঘোলাটাতে কনভার্ট হচ্ছে, কিসের কারণে, কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতির কারণে। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পারছি। এটা পরীক্ষাটা জাস্ট একটাই, সেটা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস বায়ু দিচ্ছি তখনই আমার কি হচ্ছে, পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছে। তাহলে দেখো নাসারন্ধ্র, নাসাপথ, নাসাপথ দিয়ে নাসা গহ্বর, সেখান থেকে আমার গলবিল, গলবিল থেকে কই যাবে, গলবিল থেকে আমার কিসের কোথায় চলে যাবে দেখি বলতো, গলবিল, গলবিল থেকে কই চলে যাবে, ষড়যন্ত্র, ষড়যন্ত্র থেকে কই চলে যাবে, ষড়যন্ত্র থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে কই যাবে, ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল, ব্রঙ্কিউল থেকে অ্যালভিউলাস, সেখান থেকে রক্ত। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমার প্রসিডিউরটা, টোটাল আমার সিরিয়ালটা। ঠিক আছে, আচ্ছা তাহলে ভাই বুঝতে পারছি আমরা জিনিসটা, টোটাল বুঝতে পারছি না? এই যে তোমার ফার্স্টের যে পার্টটা, অর্থাৎ আমাদের শ্বসনতন্ত্রের টোটাল যে বিভিন্ন মেকানিজম, কিভাবে আমাদের শ্বসনতন্ত্রের কাজটা করতেছে, বিভিন্ন যে পার্টগুলো, এগুলো আশা করি আমরা বুঝতে পারছি। সেকেন্ড যে আমরা পার্টটা, সেকেন্ড যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের বিভিন্ন ডিজিজগুলা। ঠিক আছে, শ্বসনতন্ত্রের বিভিন্ন রকম রোগ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে আমাদের গ্যাসীয় বিনিময় তন্ত্রের সাথে রিলেটেড বিভিন্ন রকম রোগ আছে, ওই রোগগুলো নিয়ে আমাদের পরের পার্টে আলোচনা করব, সেটা আমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, আচ্ছা সো এই স্লাইডটা এতটুকু পর্যন্ত। নেক্সট টপিকে সবার সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।